সরকারের দায় মুক্তি দেওয়া হয়েছে 8 আগস্ট পর্যন্ত। এই দায় মুক্তির কারণ কি? এবং আপনি যেটাকে স্মুথ ট্রানজিশন বলছেন সেইটার ক্ষেত্রেও আমরা দেখেছি নিউ এজের রিপোর্টটা আপনি নিশ্চয়ই দেখেছেন, যেখানে মধ্যে বলা হয়েছে যে এই কয় মাসে, অন্তর্বর্তীকালীন সরকারের কয় মাসে যে মোট কতজন আসলে এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের শিকার হয়েছেন। আপনি এই দুইটা বিষয়ে আমাদেরকে যদি একসাথে বলেন, যে তারপর আপনি এটাকে স্মুথ ট্রানজিশন বলবেন কিনা, এই এক্সট্রা জুডিশিয়াল কিলিংগুলির ক্ষেত্রে আপনারা এটা বলবেন কিনা, দায় মুক্তিটা 8 আগস্ট পর্যন্ত দেওয়া হয়েছে কেন? এক্সপেক্ট করি যে এই 3 দিনে অনেকে পালিয়ে গেছেন, তখন এই কাজটার তো আপনার দায়টা কি আমার উপরে আসে কিনা? আমি তো টেক ওভার করি নাই, তো আপনি আমাকে এই টেক ওভারের ইয়েটা দিবেন কিনা? এই দায়টা অবশ্যই যারা সরকারের ফাংশনারি ছিল, পুলিশ ছিল, যাদের এই দায়িত্বগুলো ছিল, যে যাদের হাতে রক্ত, যারা এই ভয়াবহ রকমের একটা ম্যাসাকার করেছে, তাদেরকে অ্যারেস্ট করা, কিন্তু তারা ফেল করেছেন। ফলে আমরা এসে যেটা হচ্ছে যে আমরা অনেক ক্ষেত্রেই একটা ব্যাড প্রেসের সম্মুখীন হচ্ছি। অনেকে এসে বলছে যে আপনারা কেন ধরতে পারছেন না, এই লোকগুলো বাচ্চা বাচ্চা ছেলেদেরকে কিভাবে নির্মম ভাবে হত্যা করেছে। আজকেও একজন মা, উনি বলছিলেন যে তার ছেলেকে কিভাবে হত্যা করা হয়েছে। আরেকজন বাবা, উনি বললেন যে তার ছেলেকে হত্যাও করা হয়েছে এবং তার ছেলেকে ইভেন একটা মসজিদে তার ফুইনারালও করতে দেয়নি। তারা ওই যে তার যে গোসল করাবে সেটা পর্যন্ত করতে দেয়নি। এটা আমার এখানে সেগুলোর দায়টা এখন। হ্যাঁ, তারপরে যে জিনিসটা, সেটা আপনি সেকেন্ড যে কথাটা বললেন, যে এই যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা যে কোনো পোস্ট রেগুলেশন খুবই ভয়াবহ রকমের ক্যাওটিক হয়। সেই জায়গায় আমি মনে করি প্রফেসর ইউনূসের লিডারশিপের কারণে দেশে জাস্ট 100 দিনের মাথায় আমি বলতে পারি পুরোপুরি একটা নর্মালসি। আমরা কালকে ক্রাইমের ফিগার, পুরো দেশের যে ক্রাইমের ফিগার সেপ্টেম্বরের অক্টোবরের আমরা দিয়ে দিয়েছি। ওইখানে আপনারা দেখবেন যে গত বছরের অক্টোবরের যতগুলো খুন হয়েছে, এবছর অক্টোবরে তার খুন 10টা কম, এবং সেপ্টেম্বরে একটু হাই ছিল। ওভারঅল আমরা মনে করি সিচুয়েশন হ্যাজ আমরা একটু আগে জায়গা থেকে আসি, যে 6, 7, 8 তারিখে যা হয়েছে বা 5, 6, 7, 8 তারিখে যা হয়েছে তার জন্য দায় আপনাকে নিতে হবে না, কিন্তু আপনি প্রোটেক্ট করতে চাইছেন কাকে? শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যে ঘটনাগুলি বাংলাদেশে ঘটেছে, যারা মারা গেছে, যাদেরকে মারা, এইটার জন্য কেন ইনডিমনিটিকে 3 দিন বাড়াতে হবে? আমি শফিক ভাইয়ের কাছে আসলে এটা একাডেমিক ইন্টারেস্টে জানতে চাই যে এটা কেন, মানে কাকে? আমি কোনো ইনডিমনিটি, কাউকে ইন্ডিমনিটি দেওয়া হচ্ছে না, অনেস্টলি কাউকে ইন্ডিমনিটি। যারা ওই সময় দায়িত্বে ছিল, এই লোকগুলো কেন দায়িত্বে ফেল করা হয়েছে এটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এটা নিয়ে জানা যাচ্ছে যে কেন এই লোকগুলো পালালো, কেন এই লোকগুলো পালাতে, মানে আমরা ধরতে পারলাম না। শুধু পলায়ন না তো, ওই সময় হত্যাকাণ্ড হয়েছে, 5, 6, 7, 8 মানুষজনকে মারা হয়েছে, লুট করা হয়েছে, অনেক কিছু করা হয়েছে। মানে এটা তো আমাদের দেখা দরকার যে কারা এটা করলো। এই যে টোটাল যে আপনার, মানে এটাকে অনেকে অনেক ভুলিয়ে ফাঁপিয়ে দেখা হচ্ছে। তা আমাদের হিসাবে যেটা আমরা দেখি যে 150 জনের মতো ইয়ে হয়েছে, এবং অনেক ক্ষেত্রে রিভেঞ্জ কিলিং হয়েছে। তো রিভেঞ্জ কিলিং এর ক্ষেত্রে আমার মনে হয় না কোনো ইনডেমনিটি দেওয়া হয়েছে। আচ্ছা, ওকে ওকে, তাহলে আমরা এটা বলতে পারি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি এটাকে বলতে যে স্মুথ ট্রানজিশন, এটা আপনাকে বলবেন যে এটা ট্রানজিশনটা স্মুথই হয়েছে, এবং জুলাই আগস্ট ম্যাসাকার নিয়ে যে অ্যাকাউন্টেবিলিটি, সেই প্রশ্ন কিন্তু আপনি যদি একটু খেয়াল করেন সবাই, আপনি সেই প্রশ্ন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকেও তোলা হচ্ছে। আপনারা আহতদের খোঁজ নিচ্ছেন না, আপনারা আহতদেরকে যথাযোগ্য মর্যাদা দিচ্ছেন না, সেটি করছেন না। তো আপনি জাস্টিসটা করতে পেরেছেন কি? আমি যে এটা মনে হচ্ছে যে যেই ধরনের এক্সপেকটেশন, আমাদের বিগেস্ট চ্যালেঞ্জ হচ্ছে যে এক্সপেকটেশনটা ম্যানেজ করা। আমরা বলছি তো আমরা কাজ করছি, আমরা প্রত্যেকটা ডেট আমরা খুঁজে দেখছি, অনেক মৃত্যু আসছে, মৃত্যুর খবর আসছে, আমরা প্রত্যেকটা স্ক্রুটিনাইজ করছি। প্রতিটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে, ডিসিদের নেতৃত্বে কমিটি করে প্রত্যেকটা গ্রামে গ্রামে যাওয়া হচ্ছে। আর যে আহত, আমরা পুরোপুরি 19,900 জনের মতো আহত আমরা পেয়েছি। প্রত্যেককে নাম ধরে ধরে স্ক্রুটিনাইজ করে কার কিভাবে আহত হয়েছে এবং তাদের পাশে দাঁড়ানো হয়েছে। দুই একটা এদিক বেদিক হয়েছে, আমরা অস্বীকার করছি না, বাট সত্যিকার অর্থে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি। আপনি যদি ভালো মতো করে এটা ইনভেস্টিগেটিভ জার্নালিজম করেন, দেখেন যে আমাদের দায় কত, আমরা এখানে পারছি কিনা। আমি মনে করি যে আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, বাট তারা যেটা চাচ্ছেন, তারা আরো চাচ্ছেন, আমরা চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ায়। বিদেশি সবার সাথে কথা হচ্ছে, ইউএস এর সাথে, ইউএস এর থেকে টিম আসছে, ইউকে থেকে টিম আসছে, নেপালের থেকে কর্নিয়ার নিয়ে আসা হয়েছে, অন্যান্য অনেক দেশের থেকে টিম, চায়নার থেকে টিম আসছে, তারা এসে এই কাজগুলো করছেন। আমরা এটাই, এবং 11টা বিশেষায়িত হসপিটালে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি, এবং অনেকের, এবং তাদের খুবই, তাদেরকে দেওয়ার জন্য হেলথ মিনিস্ট্রি থেকে এক ধরনের আমরা
ওয়েবসাইট করে দিয়েছি, লিস্ট করা হয়েছে। ওকে, তো এখানে কেউ আমরা তো আমরা এর থেকে আমার মনে হয় না যে আরো বেশি আমাদের করা উচিত, অবশ্যই আরো বেশি সুষ্ঠু, বাট সেই ক্ষেত্রে এই উষ্মাটা আমাদের কোথেকে, ব্যুরোক্রেটিক কিছু সমস্যা আছে, সেটা আমরা ওভারকাম করার চেষ্টা করছি। এই উষ্মাটা কোত্থেকে তৈরি হচ্ছে আসলে, যে আপনারা আসলে আহতদের ঠিক মতো খোঁজ খবর নিচ্ছেন না, আপনারা নিজেরা খুব আরাম করছেন কিন্তু আহতরা কাতরাচ্ছে, তাদের দেখার কেউ নাই, এই উষ্মাটা কোত্থেকে তৈরি হচ্ছে? আমরা প্রথম কথা হচ্ছে আমরা কেউ আরাম করছি না। আমরা মনে করি এটা একটা গণ অভ্যুত্থানের ফসলের এটা একটা গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের পুরো হৃদয়ের মধ্যে আছে এই ছাত্র জনতার যে স্যাক্রিফাইস তারা করলো। তো আমরা প্রতিনিয়ত আজকে একজন বাবা এবং মা যখন কথা বলছিলেন, আমাদের গা শিহরিত হচ্ছিল। আমরা তাদের প্রতি আমি বলবো যে আমাদের মানে ডেডিকেশনের কোনো অভাব নাই আমাদের ইয়েতে, বাট আমাদের যেটা হচ্ছে যে এক ধরনের আমি বলবো যে আমি যেই ব্যুরোক্রেসিকে পেয়েছি সেটা খুবই ইনএফিশিয়েন্ট। সেই ব্যুরোক্রেসি নিয়ে আমার সর্বোচ্চ গতিতে কাজ করতে হচ্ছে, এটা আমি বলতে পারি। বাট ওনারা যে উষ্মাটা প্রকাশ করছেন, আমরা মনে করি যে আমরা অবশ্যই আমাদের যদি ভুল ভ্রান্তি হয় আমাদেরকে ধরায় দেন, আমরা চেষ্টা করব এটাকে আরো আমরা ওভারকাম করে কতটা আরো বেটার সার্ভিস দেওয়া যায়। বাট আমরা যে কাজ করছি না বা আমরা যে কাজ করায় গাফলতি করছি, আমি এটা মানবো না। শফিক ভাই, এটা আমি একটু মনে রাখলাম যে আপনি ব্যুরোক্রেসিকে ইনএফিশিয়েন্ট বলছেন, তারা এখন আরো বেশি করে আপনার সঙ্গে কাজ নাও করতে পারে, এই ঝুঁকি আপনি নিশ্চয়ই দেখছেন যে এটা তারা আপনাকে আসলে কটুক সহযোগিতা করছে বা আপনার সরকারকে, সেটা নিশ্চয়ই আপনি দেখবেন। এটা নিয়ে আমরা কথা বলতে আসবো, কিন্তু যে বিষয়টা নিয়ে আসলে কথা বলা দরকার, আপনি নিশ্চয়ই জানেন বা আপনি তো জানবেনই যে প্রাণ রক্ষার্থে সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন 626 জন, এখন আছে 7 জন। আইএসপিআর এরকম একটা বক্তব্য ছিল, এই 626 জন এখন কোথায় এটা সরকার জানে কিনা? আমাদের এই প্রশ্নটা আছে এই কারণে যে আসলে আপনারা পিক এন্ড চুজ করছেন কিনা, মানে কি কারণে জুনায়েদ আহমেদ পলককে জেলে যেতে হলো এবং হাসান মাহমুদ হচ্ছে এখন বেলজিয়ামে আছেন, মানে দুইজন একসাথেই আটকা পড়েছিলেন বা আটকা আছেন এরকম কথা আমরা শুনেছিলাম, দেখে এই দুজনের নাম বললাম। কি কারণে যারা বাইরে যেতে পেরেছেন তারা কি কারণে যেতে পেরেছেন, যারা যেতে পারে না তারা কি কারণে যেতে পারে না, এটা কারণটা কি আসলে? এটার কারণ হচ্ছে যে ওই ইয়ের সাথে বড় একটা, আপনি জানেন এই স্বৈরাচারের একটা বড় একটা ইনফ্রাস্ট্রাকচার সে রেখে গেছে। তাকে যে স্বৈরাচার বানাইছে তারা কারা? পুলিশের লোক, সিভিল ব্যুরোক্রেসির লোক, অনেকে তাকে এবং তারা তার দিকে হেল্প করেছে। আমরা এসে যখন নিলাম 8 তারিখের পরে, আমাদের সর্বোচ্চ চেষ্টা ছিল কে কোথায় আছে, কাকে কিভাবে অ্যারেস্ট করা যায় সেটার জন্য। তো সেই ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের পুলিশকেও তো গুছানো হয়েছে। আপনার পুলিশের টপ লিডারশিপে কেউই অলমোস্ট ছিল না। তো আমি তো ওই কমান্ড স্ট্রাকচারটা প্রিপেয়ার করে যত দ্রুত আমার এগোনো যায় আমরা সেই কাজটা আমরা করেছি, এবং সেই অনুযায়ী অনেককেই অ্যারেস্ট করা হচ্ছে। তার মধ্যে 2-1 জন চলে গেছেন। আমরা মানে কি বলবো, আমরা চেষ্টা করেছি তাদেরকে কেননা তাদের সবার হাতে রক্ত, তাদেরকে অ্যারেস্ট করাটা আমাদের নৈতিক দায়িত্ব। আমরা সেই অনুযায়ী আর্মি কি কোনো পিক এন্ড চুজ চেষ্টা করছি। শফিক ভাই, আর্মি কি কোনো পিক এন্ড চুজ করছে? কাউরে যাইতে দিছে, কাউরে আপনি করে রাইখা দিছে, কারোর? আমাদের কাছে এরকম কোনো এভিডেন্স নাই, সরি, এরকম কোনো এভিডেন্স নাই। মানে যারা পালাইছে তারা, মানে আপনারা সবাইই ধরতে চাইছেন কিন্তু কিছু হইলে পালাই গেছে, ব্যাপারটা কি এরকম? মানে 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 হ্যাঁ, কিছু আপনার তো, এবং আমাদের ধারণা এই পালানোটা ওরা 5 থেকে 8 তারিখের মধ্যেই পালিয়েছেন। কেননা 5 থেকে 8 তারিখে যে যাদের ধরার কথা ছিল, পুলিশ তো ছিলই, পুলিশ একটা স্টেটের একটা বড় একটা মানে উইং, গভর্নমেন্টের একটা উইং। তো তাদেরকে পুলিশকে ধরা, পুলিশের এই কাজটা করা উচিত ছিল। কিন্তু দেখা যাচ্ছে পুলিশের টপ লিডারশিপ, ওইটা যেটা ডিক্টেটরের যে টপ লিডারশিপ, তারাই তো ছিল আসলে মেইন কিলার, তো তারাও পালিয়েছে। এই একটা অবস্থার মধ্যে আমরা এই লোকগুলোকে অনেক ক্ষেত্রে অ্যারেস্ট করতে পারি নাই। ওকে, আমি আবারও একটু অন্য প্রসঙ্গে আসবো, কিন্তু তার আগে আপনার প্রিয় বিষয় যেগুলি নিয়ে আপনি আসলে বহুদিন কাজ করেছেন, সেটা হচ্ছে অর্থনীতি। সেটা নিয়ে একটু আসি, যে আপনি সরকারে একটা দাবি করেছেন যে আপনারা রিজার্ভে হাত না দিয়ে বিদেশি ধারদেনা পরিশোধ করেছেন। অর্থনৈতিক যে কাঠামো, সেটা মেজর ইকোনমিক রিকভারি, যেটা আপনি আপনার স্ট্যাটাসে বলছেন বৃহত্তর অর্থনৈতিক পুনরুদ্ধার, এটাকে আমরা কিছুটা বাংলা করতে পারি। তো সেইটা কি আসলে মানে সেটা আসলে কতটা ঠিক? মানে আমি কেন এই কথা বলতেছি, আমি সেপ্টেম্বরের 5 তারিখে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে জানতে চেয়েছিলাম যে আপনাদের কাছে এখন আসলে রিজার্ভ কত। তো উনি বলেছিলেন যে তার কাছে রিজার্ভ হচ্ছে $20 বিলিয়ন। তো সেই $20 বিলিয়ন থেকে আপনি এখন যদি আমরা 12 নভেম্বর যে বিডি নিউজের যে প্রতিবেদন আমরা দেখি যে আকুর দেনা পরিশোধের পর $18.19 বিলিয়ন রিজার্ভ এসছে। 87 দিনে রিজার্ভ কমেছে $2.29 বিলিয়ন, যেটা সেপ্টেম্বরের 5 থেকে আরেকটু সেটা ছিল। তো রিজার্ভে হাত না দিয়ে সেটা কমলো কিভাবে, সেটা একটা প্রশ্ন। আর আওয়ামী লীগের আমলে একদম ধ্বংস হয়ে গেছে অর্থনীতি, যেই গল্পটা আমরা শুনেছিলাম, সেটা $20 বিলিয়ন থাকলে সেটা ঠিক কিনা, সেটাও যদি একটু বলতেন।
না, আওয়ামী লীগের আমলে ধ্বংস কি হয়েছে কি হয় না, এটা এটা নিয়ে আমার মনে হয় মানে রিপোর্ট হয়েছে। হুম হুম কি হয়েছে এটা পুরো বাংলাদেশের মানুষ জানে। হুম আমি এটা না, আমরা যেটাকে ইনহেরিট করেছি এটা খুবই একটা ভঙ্গুর ইকোনমি। ওরা টাকা ছাপে, মানে ওরা মানুষজনকে হ্যাপি করতে যে টাকা ছাপিয়েছিল 60,000 কোটি টাকা। হুম হুম পুরো জিনিসটা আপনাকে ইনফ্লেশনকে এটা আরো হুম ট্রিগার করেছে। হুম আমরা এসে যেই ইয়ে পেয়েছি সেটা দেখা যাচ্ছে যে রিজার্ভ ইজ ডিপ্লিটিং। আর আমাদের যেটা হয়েছে যে আমাদের এসেই আপনি ম্যাসিভ আকারে, আমার আজকে কাতার গ্যাস বলতেছে যে আমার $1 বিলিয়ন দিতে হবে, কালকে আদানি বলতেছে যে আমার 900 মিলিয়ন, তারা 900 মিলিয়ন ডলারের ঋণ রেখে গেছে। তারা $1 বিলিয়ন কাতার গ্যাসের ঋণ ঋণ রেখে, এইটা তো আমার না পরিশোধ করতে হচ্ছে। এবং এটা এমন না স্টেট স্টেট টু স্টেট না, এটা হচ্ছে যে আপনার একটা প্রাইভেট কোম্পানি, তাকে আপনার টাকাটা দিতে হবে। তো এই পুরো জিনিসটা তো আমরা দিয়েছি। আমাদের $2.5 বিলিয়ন একটা ইন্টারন্যাশনাল পেমেন্টের একটা অব্লিগেশন ছিল, সেখান থেকে আমরা $1.8 বিলিয়ন দিয়েছি রিজার্ভকে টাচ না করে। আর রিজার্ভে যে টাচের যেটা হচ্ছে না আকু পেমেন্ট, সেটা একটা ন্যাচারাল প্রতি 3 মাস অন্তর বা প্রতি 2 মাস বা 3 মাস অন্তর অন্তর এটা দিতে হয়। আর ইকোনমির অবস্থা যদি দেখেন আপনি এই সেপ্টেম্বরের দেখেন আমাদের প্রায় 7%, মানে 7% একটু কম আমার এক্সপোর্টের গ্রোথ। এবং অক্টোবরে এসে আমাদের গ্রোথ ছিল 21%-এর একটু নিচে। হুম তো এটা তো আমি বলবো যে ম্যাসিভ। মানে আমাদের ইকোনমির মূল যেটা দুইটা স্তম্ভ, একটা হচ্ছে রেমিটেন্স, আর একটা হচ্ছে এক্সপোর্ট, দুইটাই খুবই ভাইব্রেন্ট আমরা দেখছি। আর আরেকটা জিনিস যেটা আমরা এসে সাথে সাথে করেছি, অপ্রয়োজনীয় যেগুলো যেগুলো জায়গায় ব্যয় ছিল, আপনি আজকে যদি ডেলি প্রথম আলো দেখেন, সেখানে ফয়জুল কবির খান এই ব্যাপারে খুব বিস্তৃত লিখেছে। আমরা কোটি কোটি টাকার অপ্রয়োজন আমরা এগুলো সব বন্ধ করে দিয়েছি, আহ, যাতে আমাদের টোটাল রিসোর্সটা মোবিলাইজ করে আমরা কাজগুলো করতে পারি। আর আজকে আপনি ব্যাংকিং সেক্টরে দেখেন, ব্যাংকিং সেক্টর ইজ ভাইব্রেন্ট। ব্যাংক অবশ্যই 2, 3, 4, 5, 6টা না খুবই সিক টাইপের ব্যাংক আছে, বাট সত্যিকার অর্থে কি এটা হচ্ছে লেগাসি, এই ওদের আমলে এটা হয়েছে। আর প্রতি ইকোনমিতে একটা দুইটা ব্যাংক এভাবে মারা যায়, ওকে এটা এমন কিছু না। ওভারঅল ব্যাংকিং সেক্টরের হেলথ ইজ ভাইব্রেন্ট, আই উড আমি সে আমি রোবাস্ট। আমি দুইটা প্রশ্ন আপনাকে করে রাখি, কারণ হচ্ছে এখন থেকে মানে আরো 6 মাস পরে হয়তো আপনার সাথে যদি কথা বলার কোনো সুযোগ পাই, তাহলে আপনাকে এটি আমি আবার জানতে চাইবো যে আপনি বলছেন যে শুধু ব্যাংকিং সেক্টরে অল্প দুই একটা হিকাপ ছাড়া অর্থনীতিকে আপনারা পুনরুদ্ধার করেছেন এবং অর্থনীতি এখন তার নিজের গতিতে চলছে। আমি প্রশ্নটি করে রাখতে চাই যে এই ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের যে জায়গাতে ধাক্কা খেয়েছিল গত সরকারের সময়, সেটি পুনরুদ্ধার করে এই 6 মাসে আসলে কতটুক কি হয় এবং কতটা আসলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করে রপ্তানিটাও ঠিক রাখতে পারি, মানে অর্থনীতির যে সূচকগুলি সেগুলি কি থাকে সেটি নিশ্চয়ই আমরা একটা দেখে নিব। আপনার কাছে মনে হচ্ছে যে এই বছর অর্থনীতির সূচক তার আগের মতো ধারায় থাকবে না, এটি আবার ইতিবাচক ধারায় ফিরবে, তাই তো? না, আমি কোয়াইট কনফিডেন্ট এটা আরো ইতিবাচক ধারায় থাকবে। এবং আপনি একটা খুব ভালো জিনিস সবাই যেটা প্রেস হুম করেছে, যে প্রফেসর ইউনূস একটা ভালো ইকোনমিক টিম উনি অ্যাসেম্বল করেছেন। হুম আপনি জানেন আহসান মনসুর, যিনি হুম সেন্ট্রাল ব্যাংকের গভর্নর, উনি আইএমএফ হুম এ অনেক বছর ছিলেন, আইএমএফ এর পুরো মিডিল ইস্টটা উনি দেখতেন। তারপরে সালেউদ্দিন আহমেদ, যিনি আমাদের ফিনান্স অ্যাডভাইজার, উনি খুব রেসপেক্টেড একজন সেন্ট্রাল ব্যাংকার। তার একদম পুরো বাংলাদেশের ব্যুরোক্রেসি জানেন, আবার উনি এট দ্য সেম টাইম উনি সেন্ট্রাল ব্যাংকিংটাও জানেন। ওকে আর আর লুৎফে সিদ্দিকী আপনি জানেন এলএসি তে উনি বোর্ড অফ গভর্নরে ছিলেন, এনইউএস এ পড়িয়েছেন, সে বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের খুব বড় বড় ইনভেস্টমেন্টে কাজ করেছেন। আর আশিক চৌধুরী একদম ইয়াং একটা লোক, উনি এইচএসবিসি তে ছিলেন সিঙ্গাপুরে, খুবই একজন লুক্রেটিভ জব ছেড়ে এসে জাতির মানে ন্যাশনাল কলে উনি এসছেন। আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক টিম। আশিক চৌধুরী 1 মাসে 200টার বেশি সিইও এর সাথে কথা বলেছেন, এবং আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই ইকোনমি ঘুরে তো দাঁড়িয়েছে, সামনে আরো দেখবেন যে আমাদের এইটা আরো আগাবে। কিছু কিছু লোকালাইজ গার্মেন্ট আনরেস্ট হচ্ছে, আশা বাট করব এটার মূল কারণ হচ্ছে এই যে যারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার ছিলেন, এই লোকগুলো অনেকে পালিয়ে গেছে, আমি যারা আওয়ামী লীগের আমি সাথে লিঙ্ক। আমি 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 নিশ্চয়ই আশা করব, কিন্তু আইভি লিগে পড়া, খুব ভালো কর্পোরেটে ভালো করা, রাষ্ট্রে ভালো করবেন, এই ফর্মুলাটা আসলে কতটা ঠিক সেটা আমি দেখতেও চাই। কারণ এই ঘটনাটি আসলে সবাই আলোচিত হয়ে মানে সবাই আলোচনা করছে, অনেকে আলোচনা করছে, কেউ কেউ আলোচনা করছে, আপনারা করছেন কিনা জানি না। সেটা হচ্ছে কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাসের নামের এক তরুণকে, আমি ডয়চে ভেলের খবর পড়ছি, ডয়চে ভেলে বাংলার খবর, কিশোরগঞ্জের করিমগঞ্জে হৃদয় রবি দাস নামে এক তরুণকে প্রথমে আটক করে পেটানো হয় বলে অভিযোগ, তারপর নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর ক্যাম্পে, সেখান থেকে শুক্রবার
শুক্রবার দিবাগত গভীর রাতে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। সোমবার বিকাল পর্যন্ত থানায় কোনো মামলা হয় নাই। আপনি এটাতে আরেকটু কিছু বলবেন কিনা? হৃদয় রবি দাসকে আমরা শুনেছি একটা আমাদের যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে আমরা কন্ডেম করি। আমরা যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং কে আমরা ইনভেস্টিগেট করছি। আমরা আমাদের কোনো হাইড অ্যান্ড সিকের কোনো এজেন্ডা নাই। আমরা এগুলো পুরো জিনিসগুলো ইনভেস্টিগেট হবে। আপনাকে এইটুকু অন্তত বলতে পারি। ইনভেস্টিগেট হবে কেমন জানি, মানে শফিক ভাই আপনি তো ওই পারে ছিলেন, মানে ইনভেস্টিগেট হবে কেমন জানি শেখ হাসিনার প্রেস সেকশনের ভাষা, যে আমরা সবকিছুকে খতিয়ে দেখছি, ইনভেস্টিগেশন করা হবে, কমিশন করা হবে। ওনারা অনেক এই কথা বলতে কিন্তু করেন নাই। তা ওনারা 3000 ওনাদের পুরো আমলে 3000 এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে, 3500 লোক গুম হয়েছে। তারপরে কত লোককে উনি একদম এই যে এই ইয়েতেই দেখেন না 1500 মতো ছেলে মেরে তারা খুন করেছে। তা আমাদের সাথে এটা তুলনা করতে এসেন না। আমরা প্রত্যেকটা জিনিস আমরা ইনভেস্টিগেট করছি। আমাদের এখানে কোনো ইয়ে নেই, কারণ আমরা এখানে আসি নাই কোনো পলিটিক্যাল এজেন্ডা আমাদের নাই। আমরা পলিটিক্যাল পার্টির ইয়ে না। আমরা আসছি ন্যাশনাল রিবিল্ডিং এর তাগিদে। আমরা আসছি বিকজ আমাদের পুরো ওয়ালগুলোতে রাষ্ট্র নির্মাণ করতে হবে। এই লেখাগুলো খুব সুস্পষ্ট ভাবে আমাদের ছেলেমেয়েরা লিখে দিয়েছে। সেই তাগিদে আমাদের এখানে আসে। পলিটিক্যাল এজেন্ডা নাই সেটা বলছেন, কিন্তু আপনার অন্তর্বর্তী সরকারের 100 দিন পূর্তির পর যে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভাষণে নির্বাচনে কোনো রূপরেখা না থাকায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট হতাশা জানিয়েছেন। তিনি বলেছেন নির্বাচিত সরকার কেন দরকার তার যৌক্তিকতা তুলে ধরতে গিয়ে মির্জা ফখরুল বারবার বলেছেন নির্বাচিত সরকারের পেছনে জনগণের সমর্থন থাকবে। এই বিষয়টা অবশ্যই চিন্তা করতে হবে। আপনারা চিন্তা করছেন কিনা? উনি যে মতামত দিয়েছে আমি ওইটা নিয়ে বেশি কিছু বলবো না। আমি এটা বলবো যে আমাদের যে ম্যান্ডেট, গণঅভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে যে আমাদের রাষ্ট্রটা নির্মাণ করতে হবে। সেই আলোকে এই কমিশনগুলো করে দেওয়া। আর এই কমিশনগুলোর রিপোর্টগুলো দিবে 31শে ডিসেম্বরের মধ্যে। ওই রিপোর্টগুলো নিয়ে ওনাদের সাথে কিন্তু আমরা কথা বলবো। আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কথা বলবো, সমাজের সমস্ত ধরনের স্টেক হোল্ডারের সাথে কথা বলবে। ওইটার আলোকে আসলে আমরা বুঝবো যে আমরা কি ধরনের ইলেকশন আমরা দিব বা কি ধরনের রিফর্মটা আমরা বাস্তবায়িত করব। আর রিফর্মটা আমি যখনই বাস্তবায়িত করব তখন আসলে আমি বুঝবো যে আমার কতদিন সময় লাগবে। ধরেন আপনি আজকে 300 সিটে আমাদের ইলেকশন হয়। এখন সবাই পার্টি মিলে বললো যে না আমরা 300 সিট সেই 1973 সাল থেকে দেখছি, অতএব এবার আসি আমরা 500 সিটে ইলেকশন করি। তো এই 500 সিট ইলেকশন করা মানে হচ্ছে আমার নতুন করে ডিমার্কেশন করা। বা ধরেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলো মিলে বললো যে না আমাদের প্রেসিডেন্টের পাওয়ারটা আমাদের বাড়াতে হবে, প্রেসিডেন্সিয়ালও ইলেকশন লাগবে। তো সেক্ষেত্রেও আমার কিন্তু টাইমের একটা বিষয় এসে যায়। তো সবগুলো মিলে আমাদের সত্যিকার অর্থে আমাদের একদিনও এক্সট্রা থাকার কোনো ইচ্ছা নাই, কারো কোনো ইচ্ছা নাই। আমি আপনার বলেন তো যে নির্বাচনটা করা ছাড়া আর এই যে সংস্কার, এই দায়িত্ব এই সরকার কেন নিতেছে? মানে এই সরকার, বিকজ এইটা আমাদের ম্যান্ডেট। আমাদের গণঅভ্যুত্থানের ম্যান্ডেট এই একটাই, কি সেটা যে আমাদের শুধুমাত্র যে নির্বাচনের কথা আসছে তা না। এরা আসছে এই জন্য যে বিকজ আমাদের পিছনের ইতিহাসটা খুব খারাপ। আমাদের পলিটিক্যাল পার্টিগুলো যেই ধরনের রিফর্মের কথা বলতো, কিছুই তো রিফর্ম অনেক ক্ষেত্রে না করে রিফর্ম রোল ব্যাক করেছে। ফলে যেটা হয়েছে যে আমাদের যারা বিপ্লব করলো, যারা গণঅভ্যুত্থানে ছিল, তারা আশাহত হয়েছেন পলিটিক্যাল পার্টিগুলোর কাছে। তার দাঁড়িয়ে তারা আবার ফিউচারেও তারা চিটেড হতে চান না। তারা এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট করতে চান, রাজনৈতিক বন্দোবস্ত করতে চান যেখানে পলিটিক্যাল পার্টিগুলো অন্তত তাদের যেই ধরেন যে কাজগুলো পিছনে করেছে এটা যাতে না করে। শফিক ভাই, আপনি যা বলতেছেন সেইটা আমি যদি মানে আপনারা বুঝে থাকি, তাহলে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের বেশিরভাগ মানুষের মনোনয়ন নিয়ে যারা আসবে তারা এটা বুঝতে পারে না বা তারা এটা করবে না। সেই জন্য আপনারা যারা বিপ্লব করেছেন, গণঅভ্যুত্থান করেছেন, যাদের দায়িত্ব ছিল বা যারা নিজেদের দায়িত্ব নিজেরা এরকম দিয়েছে যে শেখ হাসিনাকে হটানো দরকার, তারা এই দায়িত্ব নিজেদের আবারও দিচ্ছে যে তারা সংস্কার করবে, মানে কোনো গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি না। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনারা সংস্কার করলেন, যে গণতান্ত্রিক পলিটিক্যাল পার্টি এটা করবে না আপনারা বলছেন, তারা যদি এটা না করে তারা কি এটা রাখবে? তারা না রাখলে আবার তারা আমাদের ছেলেমেয়েরা তো জেগে উঠেছে।
আমাদের রেভলিউশনারি বিপ্লবীরা তো কিন্তু এটা তো গণতন্ত্র হইতেছে না, কিন্তু শফিক ভাই এটা তো গণতন্ত্র হইতেছে না। তারা আবার ফেস করবে, প্রোটেস্ট ফেস করবে। শফিক ভাই এটা তো গণতন্ত্র হইতেছে না, আপনি যাদেরকে তারা না না, বলতেছেন এটা কেন গণতন্ত্র? না, এটা গণতন্ত্র হইতেছে না। তো ধরেন যে এখন বিএনপি বা আওয়ামী লীগ এখন বিএনপি এখন ক্ষমতায় আসবে, এখন বিএনপি ক্ষমতায় আসবে, আপনারা বিএনপি কে ট্রাস্ট করতেছেন না যে বিএনপি প্রয়োজনীয় সংস্কারগুলি করবে, আপনারা মনে করছেন এই সংস্কার আপনাদেরই করে যেতে হবে, নাহলে বিএনপি এসে আর করবে না। না, সেই ধরনের একটা ট্রাস্ট ডেফিসিট তো সমাজে তৈরি হয়েছে। এটা তো একটা অমূলক একটা বিষয় না। এই ট্রাস্ট ডেফিসিট তো আমাদের পিছনে, আপনারা 1991 সালে আপনি 90-এর এরশাদকে আমরা আউস্ট করার পরে, এরশাদকে সরিয়ে দেওয়ার পরে যেই পলিটিক্যাল বন্দোবস্ত হলো, সেটা তো আমাদের 100 বছর চলে যাওয়ার কথা, কিন্তু আপনার তো সেটা হলো না। আমরা এই জায়গাটায় কেন আসলাম, কেন আমার এই স্বৈরাচার একটা তৈরি হইলো? এটা কারণ আমাদের একটা পলিটিক্যাল ফেলিউর ছিল। যেই জিনিসটা আমাদের স্টুডেন্টরা, আমাদের আপামর জনসাধারণ এটা জানছে, তারা দেখেছে যে তারা গত 15 বছরে ভালো মতো ভোট দিতে চায়নি, তো তারা এই যে তাদের আকাঙ্ক্ষাটা তারা ওয়ালে লিখে দিয়েছে যে আমরা রাষ্ট্র মেরামত করতে চাই, এবং তারা বারবার এই কথাটা বলেছে। সেই 15 বছর তো সেইটার আকাঙ্ক্ষায় আমাদের সেই 15 বছর তো আওয়ামী লীগ শাসন করলো, তো সেইটার দায় বা সেইটা যে বিএনপি কখনো কিছু করবে না সেটা বিএনপির উপর দিতেছে কেন ওরা? আমি তো এটা বুঝতেছি না। বিএনপি মানে বিএনপির সাথে মিসট্রাস্টটা কি? বিএনপি তো নিজেরাও তো এটা নিয়ে আলাপ করেছে। আপনি পুরো গতটা বছর বিএনপি এই তাদের 31 পয়েন্টিং এ ফ্যান্টাস্টিক তারা ডিবেট করেছে, তো ওদেরও তো আকাঙ্ক্ষা আমরা ওদের কাজটাও আরো আগে, ওদের কাজটা ওরাই করুক, অসুবিধা নেই। আপনারা ওদের কাজটা কেন করতে চাচ্ছেন? এটা আমার কাছে একটা কুইজের মতো লাগছে। আমাদের তো এটা একটা কুইজের মতো লাগছে। রিফর্ম করা, আমাদের রিফর্মটা খুবই একটা স্ট্রং ম্যান্ডেট, এবং আপনি যদি আসেন কালকে, যদি এসে আপনি ওপিনিয়ন পোল নেন যে আমাদের ম্যান্ডেটটা কি হচ্ছে, আমি বলবো যে মোর দেন 80% উইল সে দ্যাট উই ওয়ান্ট দিস গভর্নমেন্ট টু ক্যারি আউট রিফর্মস। আমি আপনাকে বলতে পারি, শফিক ভাই কোন একটা পোল, শফিক ভাই চালান, আপনি নিজে একটা দেখেন না, ওপিনিয়ন পোল নেন। শফিক ভাই ওপিনিয়ন পোল দিয়ে তো আসলে বোঝা খুব মুশকিল, তবে মানে পোল হওয়ার মানে একটা জনগণের কোন একটা ম্যান্ডেট না নিয়ে জনগণ কি চায় এটা বইলা দেওয়া আমার মনে হয় ঠিক গণতান্ত্রিক না, মনে হয় আর কি। আমার মনে হয় যে এই গণ অভ্যুত্থানের চেয়ে বড় ম্যান্ডেট পৃথিবীতে নাই। সেই গণ অভ্যুত্থান ছিল, এটা ভোটে গণ অভ্যুত্থান খুবই বড় বড়। না শফিক ভাই আপনি বেয়াদবি নিয়েন না, কিন্তু এটা তো অতি সরলীকরণ করেছে। অভ্যুত্থান বাটা ছিল হচ্ছে শেখ হাসিনার বিপক্ষে, আর কোনো কিছু তো ছিল না, একটা ভালো নির্বাচনের পক্ষে, একটা ভালো নির্বাচনের পক্ষে না। অভ্যুত্থান শেখ হাসিনা রাষ্ট্র মেরামতের পক্ষে। কোন জায়গায় দেখছেন যে আমি অভ্যুত্থান করেছি আমার 3 মাসের মধ্যে ইলেকশন দেন? কোথায় লেখা আছে? আপনি দেখেন ওয়ালগুলোই, আপনি ওয়াল গ্রাফিতি গুলো, আপনার তো এখানে অনেক করেসপন্ডেন্ট আছে, আপনি পাঠান না। আমি তো এরকমও কোথাও দেখি নাই যে আমি আইসা রাষ্ট্র মেরামত করব, সংস্কার করব, এটাও আমি দেখি নাই। আমি দেখছি শেখ হাসিনা, সেটা তো আমি শেখ হাসিনাকে ক্ষমতা থেকে যাইতে হবে, একটা ভালো নির্বাচন পাইতে হবে, কারণ 15 বছর আমরা কোনো নির্বাচন পাই নাই। আমি একটা গণতান্ত্রিক সরকার, একটা ভালো নির্বাচন দেখতে চাইছি, এইটা আমি মনে করছি। হাউএভার এইটা পুরাটাও, আমি আপনার সাথে যে তর্কটা করলাম এটা পুরাটাও আমার মতামত না, প্রশ্নটা আপনাকে করে রাখলাম আর কি। আমি জানি যে আপনি ব্যাপারটা নিয়ে ভাবতেছেন, ভাববেনও আর কি। না, আমাদের মিশন খুবই সিম্পল। রাষ্ট্র মেরামতের জন্য যতটুকু রিফর্ম করার দরকার আমরা করব, অবশ্যই এটা পলিটিক্যাল পার্টির সাথে কনসালটেশন করে, এবং তাদের সাথে একটা কনসেনসাসের মাধ্যমে এই রিফর্মটা করা হবে। সবাই এটা নিয়ে শেষ প্রশ্ন করি যে আপনার কাছে মনে হইতেছে না আসলে যে পলিটিক্যাল পার্টিগুলির যদি আপনি এটা ছাড়েন, যারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত হয়ে আসবে তারা এটা করবে, এটা আপনাদের মনে হচ্ছে না? অনেকগুলো পলিটিক্যাল পার্টি এসে এটা আমাদেরকে বলছে যে আপনারা করে যান, এই কয়টা নেসেসারি। অনেকগুলো পলিটিক্যাল পার্টি মানে যাদের মোট জনসমর্থন 2%? না, আমি এটা নিয়ে কথা বলছি না, কার 2% কার 1%, এটা নিয়ে আমার কোনো না। বাট আমাদের এখানে অনেকগুলো, প্রায় 40টার মতো পার্টি তো এসছে, কথা বলছে। তো আমরা তো জানি তারা অনেকেই, বেশিরভাগই চাচ্ছেন যে না, আমরা যাতে খুব নেসেসারি, যেগুলো খুব দরকারি সেগুলো রিফর্ম আমরা যাতে ক্যারি আউট করি। ওকে।